তাই তুই পাথর দিয়ে পিটাবি? আর বারবার ও বাচ্চা বলছিস? ওই ছেলেগুলোর বয়স 18-19 তো হবে। নুসরাত টেবিলের উপর দুপা তুলতে তুলতে আবার নামিয়ে নেয়। সুরভির মোটা মোটা করে পাকানো চোখ দেখে কর্কশ কণ্ঠে বলে, তোর বয়স কত যে ওদের বলছিস বাচ্চা? সুরভি নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপালে ভাঁজ ফেলে গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে, আমার বয়স 19। তাহলে তুইও বাচ্চা। সুরভির এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতকে কথা বলতে না দেখে সুরভি একটু হাসবে, তার আগে নুসরাত বলে ওঠে, ওইগুলো বাচ্চা পোলাপান। আর আমি নুসরাত, একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা। সুরভি শব্দ করে শ্বাস ফেল। হতবিহ্বল চেহারা বানিয়ে আড়ষ্ট গলেই বলল, কথার বেলায় কেউ তোকে হারাতে পারবে না নুসরাত, তুই একটা চিজ মাইরি। নুসরাত পা নামিয়ে না বসায় আরেকজন স্টেপ আসলো নুসরাতের দিকে। এসে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বলার পূর্বেই নুসরাত নিজেই মুচকি হাসিয়ে ঠোঁটে ঝুলিয়ে বলল, নুসরাত, ভাইয়া, এই ভাইয়াকে একটা সরি বলে দিবেন। আসলে আমি কিভাবে রিয়াক্ট করতে হবে, মানে ওভাবে রিয়াক্ট করতে চাইনি আমি, কিন্তু কিভাবে যেন হয়ে গিয়েছে। শেষ নুসরাত এক নিমিষে চটে গেল। রাগী কণ্ঠে সুরভিকে বলল, আর এখানে খাবোই না, এরা আমার মুডের দফা করে দিল। নুসরাত রেস্টুরেন্টের বাহিরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচিয়ে ধূপধাপ পায়ে বের হতে নেবে। ধাক্কা খেল কারোর গায়ের সাথে। আশঙ্কিক ধাক্কাটা লাগেই কোনো প্রকার প্রতিক্রিয়া না দিয়ে নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতে চলে যেতে নিবে। পেছন থেকে কেউ অত্যন্ত বিরক্তি নিয়ে বলল, কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এরকম ন্যূনতম ম্যানার্সও নেই নাকি আপনার মধ্যে? নুসরাতের পা থেমে গেল দরজার সামনে। মাথা কাত করে পিছনে তাকাতেই আবার সেই আগের মতো প্রথমেই চোখাচোখি হলো লম্বা পাপড়ি দিয়ে ঘেরা কালোমণি চোখের সাথে, যেগুলো বিরক্তি, রাগে, বিতৃষ্ণা ও অন্য কিছুর কারণে জলজল করছে। নুসরাতের অবয় আবার দেখতেই আরও সেই বিরক্তিতে মেজাজটা চড়া হলো। ঠোঁট কুচকে বলল, আপনি? নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাই। অন্য কাউকে আশা করছিলেন? নুসরাতের কথার মধ্যে অদৃশ্য ব্যগ্রতা আরও টের পায়। শব্দ করে শ্বাস ফেলে ডান হাত দিয়ে নিজের কপালে মাসাজ করতে করতে বললেন, আপনার মতো বেয়াদব মহিলাকে তো মোটেও আশা করছিলাম না। নুসরাত তেসরা চোখে সটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে অবলোকন করে। ঠোঁট টিপে কিছু বলতে নিবে সুরভি টেনে নিয়ে চলে যায় সামনের দিকে। মোলায়েম কণ্ঠে বলে, বোন, আর ঝগড়া করিস না। এইবার ঝগড়া করলে এই নিয়ে 5 বার আর ঝগড়া করে ফেলবি। নুসরাত কথা পারল না। তার নিজেরও একঘেয়েমি লাগছে সব কিছু। কেন কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে বাড়ি ফিরে যাওয়ার জন্য। সুরভি দরজা ঠেলে বাইরে বের হতে নিবে পেছন থেকে আরশ ডেকে উঠল নুসরাতকে। শুনুন। নুসরাত ঘাড় ফিরাই পিছনে। আরশের সাথে আবারও চোখাচোখি হয়। আরশ নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে থেকে শব্দের কোনো প্রকার হেরফের না করে তীক্ষ্ণতা নিয়ে জানতে চাই, বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজে ঘি ঢালার মতো ছিল। কিয়ৎকাল আগে কিছুটা শান্ত হওয়া মেজাজ দপদপিয়ে চড়ে গেল মস্তিষ্কের প্রতিটি নিউরনে। রাগে ফোঁসফোঁস করতে করতে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো তাই বলে দিল, তো কন হেবে সালা, তোকে আমি বলতে যাব কেন আমি বিবাহিত নাকি অবিবাহিত? নুসরাতের আগে হিস করে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। চোখে মুখে খুব ফুটে উঠেছে স্পষ্ট। এ লোকের সাথে দেখা হওয়ার পর থেকেই জিজ্ঞেস করতে আছে বিবাহিত নাকি অবিবাহিত। সে বিবাহিত হলে হবে, এই ব্যাটার সমস্যা কি? তাকে বিয়ে করবে নাকি? যেভাবে হাত ধুয়ে পেছনে পড়ে আছে জানার জন্য বিবাহিত নাকি অবিবাহিত। আচ্ছা মতো আরশকে ধুয়ে দেওয়ার শখ থাকলেও নিজের শখকে অপূর্ণ রেখে বাইরে বের হয়ে আসলো রেস্টুরেন্টে নুসরাত। কিন্তু পরের বার ওই ব্যাটা এসব আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করলে সে একদম ছাড়বে না, এক চলো না। আরশ পিছন থেকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। সে স্তব্ধ হতবিহ্বল কণ্ঠে মাহাদির কাছে জানতে চাইল, মেয়েটা তুই করে গেল? মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল আরশ। হাতের শিরাগুলো ফুলে ফেপে উঠল নিমিষেই। দাঁতে দাঁত চেপে কিনমির করে নিজ মনে আওড়ায়, বেয়াদব। এসব অভদ্র মেয়েদের ধরে ঠিক সময় বাপ চাচা দুটো থাপ্পড় দিলে এরকম বেয়াদব হতো না। অসভ্য, অশালীন, ম্যানার্সবিহীন।
আরেকবার সামনে পেলে থাপড়ে ম্যানার্স শেখাবো। রিঙ্কি, পিঙ্কি, ঝুমুর আর নিহার মেসেজ ভাসছে ওয়েল পেপারে। ইরহাম হোয়াটসঅ্যাপে ঢুকতেই সর্বপ্রথম মেসেজ দেখল ঝুমুরের। ঝুমু লিখেছে, ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসে, ঠোঁট টিপে বিড়বিড়ায়। আমি ইরহাম সাহেবের কাছে টাকা চাই, এই মেয়ে নে, তোকে একটা ব্লগ দিলাম। এখানেই তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক, তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নিহা ইনবক্সে ঢুকতেই মেসেজ দেখল। ইরহাম চোখ মুখ পাল্টে নিল, বিচ্ছিরি হেসে আওড়ায়। নেকার গোষ্ঠী, একটা মানুষ কিভাবে এত নেকা হয়, ছে ছে ছে। মেসেজগুলোর রিপ্লাই দিল। আজ বিকেল 3টার সময় ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে আমি আসবো, সময় মতো চলে আসো। রিঙ্কি, পিঙ্কি একই মেসেজ করেছে, তারা দেখা করতে চায় ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দিল। রিঙ্কি, তুমি বিকেল 3:40 ব্ল্যাক উইংস রেস্টুরেন্টে এসো। পিঙ্কিকে বলল 4টায় আসার জন্য। ব্ল্যাক উইন্স রেস্টুরেন্ট, বিকেল 3টা। নিজাম শিকদার এসেছেন দুপুরে খাবার খাওয়ার জন্য ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে। সর্বি বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন। খাবার অর্ডার দিয়ে বসেছিলেন খাবার আসার অপেক্ষায়। আশেপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোর প্ল্যান্টগুলো দেখছিলেন। এরই মধ্যে দেখলেন ইরহামকে রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটিয়ে নিজের টেবিলের দিকে চোখ ফিরিয়ে নিয়ে আসলেন। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে, তার এই বেটা ছেলে বন্ধু আর মিসকে শয়তানের মতো হাসি হাসি মুখ বানিয়ে ঘুরে এদের সাথে আরেকজন ছিল। এই 3 নমুনাকে তিনি মোটো পছন্দ করে না। এর মধ্যে ইরহাম এসে বসলো নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে। সে খেয়াল করেনি রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখের একপাশ ঢেকে নিলেন। এই ছাগলটার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। এর হাসি দেখলে গা পিত্তি জ্বলে যায়। কীরকম বদমাইশ ছেলেদের মতো হাসে। তাই ইরহামের সাথে কোনো বাক্য আলাপ না করার জন্য মেনু কার্ড দিয়ে মুখ ঢাকলেন, কিন্তু ঠিকই চোরা চোখে চেয়ে রইলেন ইরহামের দিকে। সপ্তপনে নজর রাখলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতে ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবার মুখে পড়ে অপর দিকে তাকাতে মুখ থেকে বের হয়ে আসলো ছিটকে খাবারের দলা। এক হাতে নিজের চোখ ঢেকে নিলেন, দুপাশে মাথা নাড়তে নাড়তে বিড়বিড়ালেন। খারাপ যুগ, আজকালকার ছেলে মেয়েগুলো উচ্ছন্নে গিয়েছে। আর এই ছেলে আর ওই মেয়ে তো উচ্ছন্নে যাওয়ার উপরেরটা পার করে ফেলছে। খাবার খাওয়া শেষ হওয়ার পর সময় দেখলেন 3:30। মুখ টিস্যু দিয়ে মুছে নিয়ে বিপরীতে চোখ বোলাতে দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। সুস্থির নিঃশ্বাস ফেলে নিজেও বাড়ি যাওয়ার জন্য বিল পে করে রওনা হবেন। এমন সময় দেখলেন ইরহাম আবার হেসে এগিয়ে গিয়ে আরও একটা মেয়েকে জড়িয়ে ধরছে। ঠোঁট থেকে যেন হাসি সরছে না। মেয়েটার কোমর জড়িয়ে নিয়ে এসে সিটে বসে পড়ল। নিজাম শিকদারের আঁখি যুগল প্রশস্ত হলো। নিচু স্বরে রেস্টুরেন্টের স্টাফকে ডেকে আরও 1 কাপ কফি অর্ডার দিলেন। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কণ্ড কারখানা লক্ষ্য করতে লাগলেন। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়েও চলে গেল। এবার আসলো আরও একটা মেয়ে। নিজাম শিকদারের চোখ এবার অক্ষি কটরের বাহিরে বের হয়ে আসলো। নির্বাক চোখে চেয়ে রইলেন ভদ্রলোক। এই মেয়েটা ঠিক 30 মিনিট পর চলে গেল। এরপর লম্বা দেখতে আরও একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে সেই মেয়ের সাথে ঘষাঘষি ডলাডলি করলো ইরহাম। নিজাম শিকদারের এবার চেতনা হারানোর জোগাড়। এই মেয়েটা 4:30 চলে গেল। নিজাম শিকদারের হঠাৎ টনক নড়ল। ইরহামের এসব কাণ্ড কারখানায় ভিডিও করার কথা তো তিনি ভুলে গেছেন। হাই, আজ এই ব্যাটার এসব ভিডিও করে রাখলে এর বড় চাচাকে দেখানো যেত। নিজাম শিকদার নিজের বোকামিতে দীর্ঘশ্বাস ফেলেন। রেস্টুরেন্টের বিল পে করে বের হতে হতে প্রশংসা করলেন ইসরাতের। এই মেয়েটা ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চাও ভালো হয়নি। সাথে নিজের তারিফ করলেন এত ভালো একটা মেয়েকে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দের তারিফ করতে হয়। এই বেটা ইরহাম পিচ্ছি শয়তান, আর এই বেটি নুসরাত, এই 3 বাচ্চা একটা নমুনা সৈয়দ বাড়ির। অস্তমিত রবির আলো পশ্চিম আকাশে লাল আভা সৃষ্টি করেছে।
পৃথিবী তার দীপ্তিতে লাল রঙের রঙিন হয়ে আছে। পার্কের একপাশে ছোটোখাটো ঝোপের আড়ালে লুকিয়ে আছে সুপি খাতুন আর নাচির সাহেব। নাচির সাহেব বুঝলেন না এই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকার মানেটা কী। তারা তো দেখতে আসছে পাত্রকে। পাত্র কি এই ঝোপঝাড়ের আড়ালে তাদের সাথে দেখা করতে আসবে? নাচির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটল সুচারু কিছুর কামড় পায় উপলব্ধি করে। কামড় মারা জায়গায় জ্বলন অনুভব হতেই হাত দ্বারা পায়ের আঙ্গুল বোলালেন। তারপর হাতের মধ্যে মশা কামড় অনুভূত হতে ঠাস করে নিজের হাতের উপর থাপ্পড় মারলেন। চোখ মুখ খিচিয়ে বসে রইলেন তথাকথিত সুপি খাতুনের কথা অনুসারে সেই হ্যান্ডসাম জিম করা বডি, উঁচু লম্বা, কম বয়সী এবং ধনী ব্যক্তির অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:30 ছেলেটা এসে হাজির হলো। সুপি খাতুন নিচু স্বরে বলেন, ছেলে এসে গিয়েছে। নাচির সাহেব আশেপাশে চোখ বোলালেন ছেলেকে দেখার জন্য। কোথাও কোনো ছেলে তার দৃষ্টি সীমানায় না পড়ে অবাক কণ্ঠে জানতে চাইলেন, কোথায় পাত্র? ফুপি কোথায় ছেলে? আরে তুই ছেলে দেখতে পাচ্ছিস না? ওই যে সামনের বেঞ্চে বসে আছে। সুপি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানের কাছে বলেন। নাসির সাহেব বুঝে পেলেন না সুপি খাতুনের এত ফিসফিস করে কথা বলার মানে। সেদিকে মাথা না ঘামিয়ে আবারও ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুপি খাতুনের কথা অনুসারে কোনো ছেলে বসা দেখলেন না, তাই আবারও জানতে চাইলেন, ফুপি কোথায় ছেলে? একটু হাত দিয়ে তাক করিয়ে দেখাও। সুপি খাতুন সামনে বরাবর হাত তুলে নিয়ে বেঞ্চে বসা লোক দেখিয়ে দিলেন। ওই যে দেখ পাত্র, বল ইসরাতের সাথে দারুণ মানাবে না? নাসির সাহেব পাত্রকে দেখে মুখ হাঁ করে নিলেন, যেখানে অনায়াসে এক ঝাঁক মাছি মশা ঢুকে যেতে পারে। সুপি খাতুন প্রশস্ত হেসে চেঁচিয়ে বললেন, দেখ নাসির, আমি বলেছিলাম না তোর মুখ হা হয়ে যাবে এত হ্যান্ডসাম ছেলে দেখে? কেমন লাগলো ছেলেকে তোর কাছে? নাচির সাহেব একটা কথার উত্তর না দিয়ে হতবিহ্বল কণ্ঠে জানতে চান সুপি খাতুনের কাছে। এই ছেলে? সুপি খাতুন উপর নিচ মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। নাচির সাহেব আবারও জানতে চান, এ তোমার কম বয়সী ছেলে? এবার সুপি খাতুন উৎকণ্ঠিত চেহারা নিয়ে খুশিতে ঢলনামা কণ্ঠে বলেন, হ্যাঁ। নাচির সাহেবের মেজাজ ধীরে ধীরে চড়তে শুরু করলো। ভিতরে রাগে ফুসফুস করে উঠল, তবুও উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই বয়স্ক লোককে তোমার কাছে ছেলে মনে হচ্ছে ফুপি? সুপি খাতুন খুঁজে পেলেন না নাসিরের চ্যাত করে ওঠার মানে কি। ছেলেটা তো বয়স কম, সামনের দুটো দাঁত পড়ে গেল তো লোকটাকে দেখতে কতটা মায়াবী লাগে। একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো। তাই নিজের মনের ভাব মুখে প্রকাশ করে বলেন, বয়স তো বেশি না নাসির, বড় জোর 80 বা 81 হবে। এ আর এমন বয়স কি? উনি তো ছেলেই, তুই চাইলে বাচ্চা ছেলে বলতেই পারিস। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি হাসি মুখ করেছি জিজ্ঞেস করলেন, ইশরাতের সাথে দারুণ মানাবে না? সুপি খাতুন নির্বিকার কণ্ঠে বলা কথা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেন। এটা নাকি কোনো বয়স না, তার 21 বছরের মেয়েটার জন্য এই মহিলা একজন 80 বছরের লোক পছন্দ করেছেন। তার মেয়ের সাথে কি এই লোকটা যায়? সুপি খাতুন নাসির সাহেবকে কথা বলতে না দেখে বিগলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাসির? তাহলে সব কিছু কথাবার্তা বলে সামনে আগাই। কথা শেষ হওয়ার আগেই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব। তারপর ধূপধাপ শব্দ তুলে রাগি হিসিস করতে করতে এক মুহূর্ত বিলম্ব না করে বের হয়ে গেলেন পার্ক থেকে। সুপি খাতুন নাসিরের আশঙ্কিকে রাগ করে চলে যাওয়া দেখে বোকা বনে গেলেন। তাই তিনিও ঝোপের আড়াল থেকে বের হয়ে নাসির বলে তার পিছু পিছু ছুটে গেলেন। নাসির সাহেব সুপি খাতুনের এত পিছু ডাকের কোনো উত্তর দিলেন না। ফায়ার হয়ে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। দূরে বেঞ্চে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলেন আর চোখে ঝোপের ভিতর থেকে বের হয়ে দৌড়াতে নাসির সাহেবের পেছন যাওয়া সুপি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুপি আর ভাতিজা কি করছিলেন তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলেন। এই বাড়ি যেমন অদ্ভুত, এই বাড়ির মানুষগুলো তার থেকেও বেশি অদ্ভুত।
পৃথিবী গোল। এই গোলাকার পৃথিবীতে দেখা হওয়া মানুষগুলো একসময় সবাই সবার থেকে দূরে চলে যায়। গোল পৃথিবীর এক প্রান্তে একদল মানুষ বাস করে, তো অন্য প্রান্তে আরেক দল মানুষ বাস করে। নুসরাত কখনো বিশ্বাস করতো না পৃথিবীর এক প্রান্তে একবার যার সাথে দেখা হয়েছে ওই মানুষটার সাথে আবারও দেখা হয়। আর যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে ক্ষীণ, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আজ দ্বিতীয়বারের মতো সামনাসামনি হলো সেই মানুষটার। প্রথমবার হয়তো তাকে বাঁচানোর জন্য লোকটা এসেছিল, দ্বিতীয়বার দেখাটাও অনাকাঙ্ক্ষিতভাবে ছিল। আর তৃতীয় দেখাটা কি দ্বিতীয় দেখার মতো অনাকাঙ্ক্ষিত, নাকি ভাগ্য তাদের বারবার নিজের তথাকথিত তকদিরের কাছে এনে দাঁড় করাচ্ছে কে জানে। হয়তোবা তকদির বলে কিছু একটা আছে। যতই তুমি নিজের তকদিরের কাছ থেকে পালাতে চাইবে ততই সেই তকদির তোমাকে গ্রাস করে ফেলবে, মুখোমুখি করবে নিয়ে গিয়ে নিজের তথাকথিত অতীত, বর্তমান ও ভবিষ্যতের। নুসরাতের মুখ দেখে বোঝা গেল এই লোকটার সাথে সে আবারও দেখা হওয়া মোটেও আশা করেনি, যার সাথে গত দুদিন আগে নুসরাত জব্বর বেয়াদবি করে আসছে। সেই লোকটার সাথে সামনাসামনি দেখা হতেই নুসরাতের মুখ দেখার মতো হলো। যার সাথে এ জীবনে সামনাসামনি হবে না ভেবেছিল, সেই মানুষটার সাথে আবারও দেখা, এটা কি অনাকাঙ্ক্ষিত নাকি অন্য কিছু? ভাগ্য কেন বারবারই এই লোকের সাথে নুসরাতের দেখা করাচ্ছে? নুসরাত চায় না তো এই লোকটার সাথে বারংবার এভাবে দেখা হওয়া, কিন্তু এই তকদির, ভাগ্য যাই হোক না কেন বারংবার এই ঠাডা পড়া লোকটার সামনে এনে দাঁড় করাচ্ছে। কোনো একটা কথা বা লেখা এরকম ছিল, তোমার তকদির যখন আগে থেকে লেখা, তাহলে তুমি কেন তকদির নিয়ে এত চিন্তা করো? তকদির ছেড়ে দাও তকদিরের উপর, যা হওয়ার তা দেখা যাবে। কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি তোমার এবং তোমার ভালো হবে কিসে সেটা নির্ধারণ করেই তোমার তকদির লিখেছেন। কিন্তু যদি তুমি তকদিরের বিরুদ্ধে যেতে চাও তাহলে শুনে রাখো, তকদির তোমাকে এমনভাবে গ্রাস করে ফেলবে মনে হবে তুমি এক অন্ধকার গুহায় বা অতল এক গহ্বরে ফেসে গিয়েছ ভয়ঙ্করভাবে, যা থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। এখনও নাসির সাহেবদের সোসাইটির মসজিদে আজান দেয়নি ইমাম সাহেব। আশেপাশে থাকা সোসাইটির মসজিদ থেকে ভেসে আসছে আজানের করধ্বনি। গেটের সামনে দাঁড়িয়ে ক্ষিপ্ত গতিতে কলিং বেল চাপ দিচ্ছেন নাসির সাহেব, কিন্তু কেউই দরজা খুলছে না। তাই রাগে বিরক্তিতে আর মশার কামড়ের জ্বালায় হুঙ্কার দিয়ে উঠলেন নাসির সাহেব। নাজমিন দরজা খুলে নাজমিন দরজা খোলো তাড়াতাড়ি, মাথা গরম আছে, এমনিতেই আর গরম করো না। নাসির সাহেব হুঙ্কার, হুঁশিয়ারি বা আদেশের স্বরে বলা কথা কি বাগান ভেদ করে ডুপ্লেক্স বিশিষ্ট বাড়ির ভিতরে প্রবেশ করলো তা নাসির সাহেব বোঝার চেষ্টা করলেন না। তিনি ওখানে দাঁড়িয়ে নিষ্পিস করা পা দিয়ে দাঁড়িয়ে থাকলেন। নিয়ে দাঁড়িয়ে থাকলেন। যদি পারতেন আজই গেট টপকে বাড়ির ভিতর ঢুকতেন, তবে কিন্তু একটা থেকে যাই, এভাবে বাড়িতে প্রবেশ করলে গেটের রঙে স্কেচ পড়বে, তার জন্য খরচ করতে হবে এতগুলো টাকা। আর এই নাসির কখনো নিজের টাকা এমনি খরচ করে না। টাকা খরচ করার ভয়ে নাসির সাহেব গেটের সামনে দাঁড়িয়ে আছেন চুপচাপ। টাকার বিষয় যদি না আসতো তাহলে নাসির সাহেবকে জীবনে কেউ এই দেওয়াল টপকানো থেকে আটকাতে পারতো না। নাসির সাহেব রাগ থামানোর চেষ্টা করলেন। বাড়িতে এত রাগ নিয়ে প্রবেশ করলে নাজমিন বেগমের কাছ থেকে ঝাড়ি খেতে হবে, আর তার কারণও সে নিজে। এর আগেও যখন সুফি খাতুন ভালো পাত্রের সন্ধান দিতে পারেননি, তাহলে কেন আবার সুফি খাতুনের ওপর বিশ্বাস করে গেলেন উনি? এটা ভেবেই হাই হুতাশ করে মরে যাচ্ছেন ভিতরে ভিতরে নাসির সাহেব। এবার নাসির সাহেবের নিজের ইচ্ছে হলো নিজের মাথাটা গেটে ধরে দুটো ধামধাম করে বাড়ি দিতে। যেই কথা সেই কাজ। বাড়ি দেওয়ার জন্য গেটের দিকে এগিয়ে যেতেই মনে হলো, আরে রং তো উঠে যাবে, তার জন্য খরচ হবে মোটা অঙ্কের টাকা। আর এসব ছোটোখাটো বিষয়ে সৈয়দ নাসির উদ্দিন টাকা খরচ করেন, তাহলে সোসাইটিতে তার বদনাম হয়ে যাবে। সবার মুখের আলোচনা থাকবে নাসির সামান্য একটা স্কেচের জন্য হাত ভর্তি টাকা খরচ করেছে। নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে গেট খুলে গেল শব্দ করে।
নাচির সাহেব শক্ত হাতে গেটে লক করতে যাবেন, ধাক্কা মেরে সুপি খাতুন এসে বাড়ির ভিতর প্রবেশ করলেন। ঠোঁট টেনে হাসলেন মৃদু, যা নাচির সাহেবের নিকট বিশ্রী ঠেকল। তিনি এক প্রকার মুখ ঝামটে দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলেন। সুপি খাতুন নাচির সাহেবের কাছ থেকে মুখ ঝামটে খেয়ে চোখ মুখ উল্টে নিলেন। গেট লক করে বাড়িতে প্রবেশ করলেন নাচির সাহেবের পিছু পিছু। ড্রয়িং রুমে পা দিতেই দেখলেন সোফার উপর শুয়ে আছে আহান, মুখের সামনে এক বাটি পপকর্ন। আধুনিক ধাঁচের কিচেনে কাউন্টারে বসে ইরহাম মুরগির লেগ পিস খাচ্ছে কর্মর শব্দ করে। সুপি খাতুন ঢোক গিলেন লেগ পিসের দিকে তাকিয়ে, লোভী চোখে তাকিয়ে রইলেন ইরহামের হাতের দিকে। ইরহাম সুপি খাতুনের এরূপ দৃষ্টি দেখে নাক কুচকে নিল উপরের দিকে, কিছুটা শাসি বলে ওঠে, একদম আমার খাবারের দিকে নজর দিবে না দাদি। ওই যে তোমার নাতি বসে পপকর্ন খাচ্ছে, ওসব খাও। এইগুলা আমার জন্য স্পেশালি মেজমা বানিয়েছে। সুপি বেগমের মুখ পাংশুটে বর্ণ ধারণ করল, ঠোঁট চোখা করে শ্বাস ফেলে সোফায় বসলেন। এর মধ্যে নাজমিন বেগম মাথা থেকে পেঁচানো ওড়না খুলতে খুলতে ইরহামকে জিজ্ঞেস করলেন, আব্বু আর কিছু খাবে তুমি? ইরহাম দুপাশে মাথা নাড়ালো না ভঙ্গিতে। এর মধ্যে নাজমিন বেগমের চোখ গেল সুপি খাতুনের দিকে। না চাইতো এতক্ষণে ভালো থাকা মেজাজ খারাপ হয়ে গেল। তিনি বুঝে পান না ছোট এত ভালো আর ছোট মা এত খারাপ কিভাবে। নাজমিন বেগম নিজের মেজাজ খারাপ করতে চাইলেন না, তাই কিচেনে সিঙ্কে থাকা বাটিগুলো ধুয়ে রাখতে গেলেন। দুহাতের হাতা গুটিয়ে নিতেই ইরহাম বলে উঠল, আচ্ছা একদম তুমি এখানে আসবে না, আমি ধুয়ে রাখবো। নাজমিন বেগম কথা শুনলেন না। হাত গুটিয়ে এগিয়ে যেতে ইরহাম লাফ মেরে কিচেন কাউন্টার থেকে নেমে নাজমিন বেগমকে ঠেলে বের করে দিল সেখান থেকে। কিচেনের দরজা লাগাতে লাগাতে শক্ত কণ্ঠে বলল, তুমি কি চাও তোমার মেয়ে আমাকে এসে পেটাক? মেজমা, তোমার মতি গতি আমার কাছে ভালো ঠেকছে না। নাজমিন বেগম ভেজানো দরজার বাহিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেন? ও তোমাকে কেন পিটাবে? আরে উফ, কথাটা বলতে বলতে ইরহাম ভেজানো দরজা আবার খুলে নাজমিন বেগমের গলা পেঁচিয়ে ধরল। দুহাতে গলা পেঁচিয়ে নিয়ে বলল, সুইটহার্ট বোঝার চেষ্টা করো। তোমার মেয়ে আমাকে বলে গিয়েছে যে যে বাটিতে খাবো সে বাটি যেন নিজ দায়িত্বে ধুয়ে রাখি, না হলে ওই জল্লাদ মেবিনা পাউডারে আমাকে ওয়াশিং মেশিনে ফেলে ধুয়ে দিবে। নাজমিন বেগম মুখে হাত দিয়ে অবাক কণ্ঠে জানতে চাইলেন, সত্যি ওই পাগল এসব বলেছে? ইরহাম নির্দোষ ভঙ্গিতে মাথা দোলে। দুজনের একজন খেয়াল করল না দূরে বসা সুফি খাতুন সূক্ষ্ম নজরে দুজনের দিকে তাকিয়ে আছেন আর গালে হাত দিয়ে কোনো একটা বিষয় মিলাচ্ছেন। এর মধ্যে গড়গড় করতে করতে নাসির সাহেব এসে হাজির হলেন ড্রয়িং রুমে। মুখ চোখে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। নাসির সাহেবের পিছু পিছু ইসরাত নেমে আসছিল, চোখে মুখে কি হয়েছে জানার উদ্বেগ। প্রশ্নোত্তক চাহনি মায়ের দিকে ছুড়ে দিতে নাজমিন বেগম মাথা নাড়িয়ে পড়ে বললেন। নাসির সাহেবের রাগ দেখে আজ করতে পেরেছিলেন নাজমিন বেগম কি হয়েছে। আর এখন তো পুরো পরিষ্কার তার কাছে যে সুফি খাতুন আবার কোনো আধপুরো না হই বয়স্ক লোক ধরে নিয়ে এসেছেন ইসরাতের জন্য, আর এজন্য মহামান্য স্বামীর এত রাগ। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন নাসির সাহেবের কথা বলার অপেক্ষায়। চুপচাপ দাঁড়াতে কোথায় পালেন। ইরহাম পেছন থেকে উকি মারল প্রথমে ড্রয়িং রুমে, এরপর নাজমিন বেগমকে কাঁধ থেকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, মেজমা কি হয়েছে? মেজো আব্বু এরকম খ্যাপাসারের মতো হয়ে আছেন কেন? নাজমিন বেগম মাথা কাত করে চোখ পাকালেন ইরহামকে, হাসি আটকানোর চেষ্টা করে মুখে মেকি রাগ এনে বলেন, ইরহাম। ইরহাম নিজের মাথা রাখলো নাজমিন বেগমের কাঁধে, ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, কি সুইটহার্ট? ফ্লার্ট করা বন্ধ করবে তুমি? নাজমিন বেগমের প্রশ্নে ইরহাম দুপাশে মাথা নাড়ল। তাদের কথোপকথন সুফি খাতুন দূরে বসে তারা চোখে দেখলেন। এর মধ্যে নাসির সাহেব কেটকেটে গলায় বলেন, এই বুড়ো নিজাম শিকদারকে তুমি আমার মেয়ের জন্য পছন্দ করতে পারলে? তোমার উপরে সামান্য বিশ্বাস করে বিশ্বাসের এই মূল্য দিলে তুমি ভাববে? আহান পপকর্ন খেতে খেতে উঠে বসল। ইসরাতকে নিজের পাশে বসার জায়গা করে দিল। ইসরাত বসল আহানের পাশ ঘেঁষে শান্ত ভঙ্গিতে। তারপর দুজন একসাথে বসে মুখে পপকর্ন পড়তে শুরু করলো।
পপকর্ন খেতে খেতে যখন পাত্র হিসেবে শুনল নিজাম শিকদারের কথা, ছিটকে পপকর্ন বের হয়ে আসলো মুখের বাইরে, কেসে উঠল শব্দ করে। আন হালকা হাতে ইসরাতের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ইসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অনাকাঙ্ক্ষিতভাবে, নিজাম দাদুকে এই মহিলা আমার জন্য পছন্দ করেছে। ইসরাতের নাক মুখ কুচকে গেল। ইচ্ছে করলো বুড়িটাকে ধরে কয়েকটা ধূপধাপ পেটাতে। ইসরাত শুধু মনে মনে ভাবতে পারল, কিন্তু করতে পারল না নিজের ব্যক্তিত্ব বোধের বাহিরে বের হয়ে। এরপর কানে আসলো সুফি খাতুনের অত্যন্ত কোমল স্বরে, যতটুকু স্বর নরম কোলে কোনো মানুষকে নিজের আয়ত্তে আনা যায় ততটুকু এনে বলেন, নাসির, তুই রাগ করছিস কেন? আমি তো তোর মেয়ের ভালোর জন্যই বলছি। আর লোকটার বয়সও তো কম, একদম নাদান শিশু। তোর কাছে বুড়ো মনে হলে তো আরও ভালো। 2 দিন পর মরে গেলে সব সম্পত্তি তোর মেয়ের হয়ে যাবে। আরামে আয়েসে দিন কাটবে তোর মেয়ে। রাজ করবে রাজ ওই ছেলেটার বাড়িতে। নাছির সাহেব হতবিহ্বল, চেহারার অবস্থা বেহাল। শুভ্রবর্ণের চেহারা ধীরে ধীরে লাল টুকটুকে হতে শুরু করলো। ইসরাতেরও সমান অবস্থা। রাগে নাকের পাটা বারবার ফুলছে বাপ মেয়ে দুজনের। পাশে বসা আহান স্পষ্ট দেখল বড় অপির বারংবার পা দিয়ে মেঝেতে নখ খোটানো, দাঁতের সাথে দাঁত চেপে কটমট কটমট শব্দ করা, আর অতিষ্ঠ হওয়া চোখে তাকিয়ে থাকা। আহান গলা নিচে নামিয়ে বলল, আরে আপি, ফলকনার মতো ফোনা তোমার সাথে যায় না। ওই নুসরাত আপির সাথে চাই। একদম দাঁতের ওপর অত্যাচার করলে কম বয়সে বুড়ি হতে হবে, পরে মাত্র 21 বছর বয়সে তুমি দাঁতবিহীন হয়ে যাবে। সবাই তোমাকে ফলকা বলে ডাকবে। আর এই ডাক কি আমি মেনে নিতে পারি? না, আমার এত সুন্দর কিউট গোলু লাট্টু আপি এত তাড়াতাড়ি ফলকা হতে পারে, সেটা আমি কিভাবে মেনে নিতে পারি? আর সেটা আমি কেন মানবো? কখনো মানবো না। আহান নাটকীয় ভঙ্গিতে কথাটা শেষ করলো, চোখ মুখ বন্ধ করে বাপ্পারাজের মতো বলে উঠল ফিসফিস করে, না, এ হতে পারে না। আমার আপি এত তাড়াতাড়ি ফলকা হতে পারে না, আমি বিশ্বাস করি না। নাজির সাহেব চোখের পলক না ফেলে হাঁ করে চেয়ে রইলেন সুফি খাতুনের দিকে কিউৎকাল। এক আঙ্গুল তুলে শাসাতে শাসাতে সুফি খাতুনকে বলেন, খুবই খবরদার, এরকম কথা আরেকবার যদি শুনে তাহলে আমি নাসির নিজের ভদ্রতা তোমার প্রতি বোঝাই রাখবো না। আমার মেয়ে কি নদীর জলে ভেসে এসেছে যে আমি নিজাম চাচার সাথে ওর বিয়ে দিব? তোমার জঘন্য চিন্তা দেখে আমি স্পেন্সলেস। হ্যাঁ, একটা মানুষ কীরূপ চিন্তা করতে পারে তোমাকে না দেখলে আমি জানতামই না। আমার সম্পত্তির কথা আসলে আমার সম্পত্তি কি কম আছে? আর এই সব সম্পত্তি আমারও বর্তমানে আমার মেয়েরা পাবে। আহান হি হি করে হেসে উঠল। তখনই সবার চোখ আহানের দিকে ফিরে গেল। নিস্তব্ধতা বিদীর্ণ প্রহরে ঘুরে গেল পুরো নাসির মঞ্জিল। আহান ঢোক গিলে নিয়ে বলে, সরি হাসার জন্য। আর একটা সরি, একটা কথা বলতে চাচ্ছি। আপনাদের বড়দের মধ্যে আই হ্যাভ এ আইডিয়া মেচাপো। আহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ছটপট কণ্ঠে বলে উঠল, আমরা এক কাজ করতে পারি। নানির ভাষায় যিনি নাদান শিশু, নিজাম দাদুর সাথে নানির একটা সেট আপ করিয়ে দিলে কেমন হয়? একদম মেড ফর ইচ আদার লাগবে দুইজনকে। আহান কোনো রকম কথা শেষ করে হাঁ হাঁ করে হাসতে লাগলো। সাথে ইসরাতও হাসতে শুরু করলো। হাসতে হাসতে ঢলে পড়লো আহানের গায়ে। ইরহাম হাসতে হাসতে মেঝেতে বসে পড়ল। পারে না সে মাটিতে পড়ে গড়াগড়ি খায়। একমাত্র নাজমিন বেগম কোনো রকম হাসি আটকিয়ে দাঁড়িয়ে আছেন। বাচ্চাদের সাথে নিজের তাল মিলিয়ে হাসলে বিষয়টা খারাপ দেখাবে। নাজির সাহেবের দিকে চোখ পড়তে দেখলেন নাজির সাহেব মুখে হাত চেপে ধরে হাসছেন। দীর্ঘশ্বাস ফেলেন নাজমিন বেগম। স্বামীর হাসাহাসিতে এ লোকটা ধমক দিবে তা না করে এদের সাথে বসে দাঁত বের করে হা হা হি হি করে হাসছে। আরশ কখন থেকে হাসছে নুসরাতের দিকে তাকিয়ে থেকে। নুসরাতের কাছে আরশের হাসিটা বিষের মতো লাগলো। একটা মানুষের হাসি এত জঘন্য হয় কিভাবে, তা একে না দেখলে কখনো নুসরাতের বিশ্বাসী হতো না। নুসরাতের নিষ্প্রাণ চোখে আরশের দিকে তাকিয়ে রইল। তখনই কানে আসলো গমগমে পুরুষালী স্বরে বলা কথা, যা তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে মানুষটা। সরে বসো মেয়ে, আর এইভাবে তাকানোর কিছু নেই। আমার দিকে আপনার আরশের
তীব্র গতিতে বলা কথায় নুসরাত এক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। নিজের জায়গায় অসাড় হয়ে বসে রইল নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। তার এই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আরশ লক্ষ্য করল ধৈর্য নিয়ে দাঁড়িয়ে চুপচাপ স্থির ভঙ্গিতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল নুসরাতের সরে বসার অপেক্ষায়। নুসরাত সুরভির দিকে চোখ ঘোরাতেই সুরভি বলল, বেচারার গাড়ি নষ্ট হয়ে গেছে, একটু হেল্প চাইছিল, তাই আর কি হেল্প করতে এগিয়ে গেলাম। উনি আমাদের সাথেই সিলেট যাবেন। নুসরাতের মুখটা নিমিষেই পাংশুটে বর্ণে ধারণ করলো। তার মুখ দেখে বোঝা গেল সে আশা করেনি এই লোককে এখানে। আরশ ভুরু বাঁকিয়ে আদেশ দিয়ে বলল, সরে বসুন। নুসরাত সরে গেল, জায়গা করে দিল আরশকে বসার। আরশ নিজের লাগেজ পিছনে রেখে এসে বসলো নুসরাতের পাশে সিটে। সামনে সিটে বসেছে সুরভি ড্রাইভারের সাথে। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টা পার হলো। নুসরাত, সুরভি এমনকি আরশ টু শব্দ করলো না। পিনড্রপ সাইলেন্ট পুরো কার জুড়ে। সুরভি এবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো আরশকে, ভাইয়া কি নিয়ে পড়াশোনা করছেন? পড়াশোনা শেষ আপনার? আরশ মোবাইল অফ বাটনে চাপ দিয়ে বন্ধ করে নিল। বন্ধ করার আগে দেখি 2 বছরের একটি মেয়ের মুখে ঝাপসা কিছু অংশ দেখা গেল। তারপর চুপ করে মোবাইল বন্ধ হয়ে গেল। আরশ মোবাইলে নিজের গলায় ঝুলানো ব্যাগে ঢোকালো। কিছুটা অন্যমনস্ক থাকেই সুরভিকে আবার জিজ্ঞেস করলো। হ্যাঁ, কি বলছিলেন আপনি? সুরভি আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করলো। আপনার স্টাডি কমপ্লিট? আরশ পুরুষালী ধারালো কণ্ঠে প্রশ্নের উত্তর দিল। জি। আপনার সাবজেক্ট কি ছিল ভাইয়া? সুরভি আগ্রহ নিয়ে জানতে চাই। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে উদ্দীপনা। আরশ দেখল মেয়েটার জলজল করা চোখের চাহনি, প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা। এই বয়সে সকলেরই অজানা জিনিসের প্রতি কৌতূহল থাকে। তা দেখে হালকা হাসল আরশ, যা আলগোছে বিলীন হয়ে গেল দন্তপাটির নিচে। পুরুষালী নির্বিকার চিত্রে উত্তর দিল সুরভি করা প্রশ্নের। ইকোনমিক্স। সুরভি এবার কোনো প্রশ্ন করার আগেই আরশ জিজ্ঞেস করলো। নাম কি আপনার? সুরভি হাসি খুশি মুখ করে মাথা কাত করে তাকায়। আরশের দিকে তাকানোর আগে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা নুসরাতের সাথে চোখাচোখি। নুসরাতের দৃষ্টি শীতল, বাজ পাখি নাই শিকারী। সুরভি সেদিকে থেকে চোখ ফিরিয়ে উত্তর দিল, জি, সৌরভী শিকদার। আরশ মাথা নাড়ল বোঝার ভঙ্গিতে। এবার সুরভি জিজ্ঞেস করলো আরশকে, আপনার নাম কি ভাইয়া? নুসরাত দুজনের কথার ভিতর নিলিপ্ত। সারাদিন পটর করা নুসরাতের ভিতর কথা বলার কোনো প্রকার উদ্দীপনা দেখা দিল না। আরশ রাশভারী কণ্ঠে বলল, আরশ, সৈয়দ আরশ হেলাল। নুসরাত মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক বোঝা গেল না আরশের কথা তার কানে গিয়েছে কিনা। সুরভি অবাক চোখে তাকায় আরশের দিকে। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থেকে বলে ওঠে, ভাইয়া ও। সুরভি সব কিছু গুলিয়ে ফেলল। কথা বলতে কি আরশ ভুরু কুঞ্চিত করে মাথা একটু আগায় সামনে জিজ্ঞেস করে, ওকে। নুসরাত এতক্ষণে নিলিপ্ততা ঝেড়ে ফেলে বলে ওঠে, ও কিছু না। সুরভি মুখ খুলতে নিবে। নুসরাত দুপাশে মাথা নাড়ায়, ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখায়, যা আর চোখে লক্ষ্য করে আরশ। ঠোঁট টিপে এবার জিজ্ঞেস করে, কি বলছিলেন বলুন আপনি। সুরভি হাসে, নিজের কথা এক নিমিষে গুছিয়ে নিয়ে বলে ওঠে, ভাইয়া পৃথিবী কিন্তু গোল। আবারও প্রমাণ হয়ে গেল। দেখুন, আপনাদের বাড়ির একটু বিপরীতে যে বাড়ি, ওইটাই আমাদের বাড়ি। আরশ কিছু বলে না। এবার সরাসরি নিজের দৃষ্টি ঘোরায় নুসরাতের দিকে। জানতে চেয়ে জিজ্ঞেস করে সুরভিকে, ওনার নাম? সুরভি ঝটপট উত্তর দিতে গিয়ে থেমে যায়। নুসরাত সুরভির কথাই ফোড়ন কেটে বলল, ময়না মির্জা। আরশ তড়াক করে নুসরাতের দিকে তাকায়, কৌতূহলী নিয়ে জিজ্ঞেস করে, আপনার সাথে আমার আরও একবার দেখা হয়েছিল কি? নুসরাত নিলিপ্ত গলায় কাট কণ্ঠে বলে, জি না। আরশ জিজ্ঞেস করে সুরভিকে, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আপনার সুরভি? সুরভি নম্র কণ্ঠে উত্তর করে, জি, গৃহিণী হব। আরশ হাসে একটু, আবারও জিজ্ঞেস করে, পড়াশোনা কত দূর? সুরভি ঝটপট গলায় উত্তর দেয়, অনার্স ফার্স্ট ইয়ার। জি। ময়না মির্জা আপনার ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা? আরশের ঠাট্টার স্বরে করা প্রশ্নে নুসরাত ঠোঁট বাঁকায়, মৃদু কণ্ঠে বলে,
বিয়ে শাদী করব, বাচ্চা পয়দা করব, পাশের বাড়ির ভাবি আন্টিদের সাথে বসে আরেক বাসার ভাবি আন্টিদের নামে চুগলি করব, এই ভাবনা আমার। আরুষ নিজের চোখের উচ্চ পাওয়ারের চশমা খুলে হাতে নেয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আমি এটা জিজ্ঞেস করিনি। নুসরাত আরুষের কথা কেটে দিয়ে ব্যগ্রতা নিয়ে জিজ্ঞেস করে। তাহলে কি জিজ্ঞেস করছেন আপনি? আরুষ নিষ্প্রাণ দৃষ্টি সামনের দিকে স্থির করে উদাসীন কণ্ঠে জানতে চাই আবার। ভবিষ্যৎ সম্পর্কে আপনার জানতে চেয়েছে। ভবিষ্যৎ প্ল্যান কি? নুসরাতের ঠোঁটের আগেই প্রশ্নের উত্তর ছিল মনে হয়। ঝটপট উত্তর দিতে গিয়ে একটু সময় থামলো, তারপর এক মুহূর্ত বিলম্ব না করে আগের মতো অবিচল কণ্ঠে বলল। আমি রাস্তায় প্রতিবন্ধী সেজে বসে থাকবো আর আমার জামাই ভিক্ষা করবে, সাথে সাথে বলবে আল্লাহ নবীজির নামে 4টা ভিক্ষা দিয়ে যান। সৌরভী নিরর্থক অভিমত পোষণ করলো। এই মেয়ের দ্বারা সব সম্ভব। হয়তোবা দেখা যাবে বেশি ঘাটতে গেলে এর বেচারা ভবিষ্যৎ জামাইকে নিয়ে সত্যি সত্যি রাস্তায় নেমে গিয়েছে ভিক্ষা করতে। তাই সৌরভী নিজেও ঠোঁটে জিপার এঁটে বসে রইল সামনের সিটে। আর কথা বললো না। অনেক কথা বলেছে, আজকের জন্য মুখ ব্যথা হয়ে গিয়েছে তার। তাই মোবাইল আবার পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো চুপচাপ। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। আরও সৌরভীদের গাড়ি একপাশে দাঁড় করিয়ে গিয়েছে 10 মিনিটের জন্য মসজিদে। গাড়ি থেকে নামার আগে পরনে ডেনিম জ্যাকেটটা রেখে গিয়েছে নিজের সিটের উপর। সেখান থেকে ব্ল্যাকবেরি মিষ্টি ঘ্রাণ সুরসুর করে প্রবেশ করছে গাড়িতে বসে থাকা দুই রমণীর নাসারন্ধ্রের ভিতর। দীর্ঘ 10 মিনিট পর যখন আরশ ফিরে আসলো, তখন দেখলো নুসরাত বুসবুস শব্দ করে ঘুমাচ্ছে সিটের মধ্যে, মাথা একদিকে কাত হয়ে আছে। আরশ গাড়িতে বসে সিটের দরজা টেনে লাগিয়ে দিল, তারপর হাত বাড়িয়ে নুসরাতের মাথা টেনে আনলো সিটের আলগোছে নিজের সিটের উপর রেখে দিল মেয়েলি মাথাটা। নিজের পিঠের পেছনে কুশন বের করে নিয়ে নুসরাতের মাথায় দিয়ে দেয় যত্ন সহকারে। আরশ নিজের চোখ নুসরাতের থেকে ফেরাতেই সৌরভীর সাথে চোখাচোখি হয়। থতমত খেয়ে ঠোঁট টিপল আরশ, তারপর একটু সন্দেহ গলায় জিজ্ঞেস করলো। ও বিবাহিত? আরশ এবার একটু ধীরতা নিয়ে সন্দেহ কণ্ঠে জিজ্ঞেস করে। আর ইউ শিওর সৌরভী? এবার সৌরভী থমকায়। সত্যি তো, সে নুসরাতকে কোনোদিন জিজ্ঞেস করেনি তাদের বাড়ির বিষয়ক প্রশ্ন। কখনো জিজ্ঞেস করেনি সে কি বিবাহিত নাকি অবিবাহিত। সৈয়দ বাড়ির অভ্যন্তরে ঘটে চলা কোনো কিছুই তার কাছে পরিষ্কার নয়। আর নুসরাতও কোনোদিন ইচ্ছে প্রকাশ করেনি বলার জন্য নিজের বাড়ির ভিতরে চলা সমস্যার। সৌরভী দ্বিধাদ্বন্দ্বে ভোগে। দ্বিধা নিয়ে নিজের নুয়ে যাওয়া চোখ তোলে, আমতা আমতা করে বলে ওঠে। আই ডোন্ট নো ভাইয়া, আমি কোনোদিন জানতে চাইনি এই বিষয়ের কাছে। আরশ হাসলো। আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না সৌরভীকে। রাত গভীর হলো। রাস্তায় গাড়ি চলাচল ধীরে ধীরে কমতে শুরু করলো। গ্লাস ভেদ করে বাতাসে শোষ করে এসে প্রবেশ করলো পুরো গাড়িতে। গাড়ি যখন সোসাইটির ভিতর ঢুকলো, নুসরাত ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মাথা এদিক ওদিক করতেই ম্যানলি পারফিউমের তীব্র ঘ্রাণ প্রবেশ করলো নাসারন্ধ্রের ভিতর দিয়ে। চোখ ঝাপটাতেই বাইরে ল্যাম্পপোস্টের তীক্ষ্ণ রোশনি এসে লাগলো চোখে। এক হাত দিয়ে চোখ চেপে ধরল, তারপর আলস হয়ে আসতেই ঘুমো ঘুমো কণ্ঠে সৌরভীকে জিজ্ঞেস করলো। চলে এসেছি। তখনও নুসরাতের নাকে যাচ্ছে ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ। ঘুম পুরোপুরি না কাটাই বুঝতে পারল না পাশের ব্যক্তির কাঁধে মাথা রেখে শুয়ে আছে সে। সৌরভী উত্তর দিল ধীরে সুস্থে নুসরাতের প্রশ্নে। ম্যাডামের কি ঘুম শেষ? নুসরাত উঠে বসে নাকে হাত রোল, নাকে নিষ্পিস করছে কোনো কিছু। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাক মুখ খিচে হাত চিতি উঠল। মুখ থেকে হাত সরাতেই পাশ থেকে কেউ টিস্যু এগিয়ে দিল নাকের সামনে। নুসরাত তা নাকে চেপে ধরে পাশে তাকাতেই কালো মনে বিশিষ্ট পুরুষালী চোখের সাথে চোখের মিলন ঘটল। অতঃপর সেদিকে তাকিয়ে থেকে নুসরাত সৌরভীকে বলল। আমাকে এইখানে নামিয়ে দেয়, আমি একাই চলে যেতে পারবো। সৌরভী অনীহা নিয়ে বলল। আর একটু রয়েছে, সামনে গিয়ে নামবি। নুসরাত শুনল না। সে এখানে নামবে বলেছে মানে এখানেই নামবে, কারো কোনো কথা শুনবে না। অগত্যা ড্রাইভারকে সৌরভী গাড়ি থামানোর জন্য বলল। ড্রাইভার গাড়ি থামাতে নুসরাত নিজের এয়ারপোর্ট ল্যাপটপ ব্যাগ আর মোবাইলে থাপা মেরে চেপে ধরে নেমে যেতে নিবে। আরশ জিজ্ঞেস করলো। বিবাহিত? নুসরাত গাড়ির দরজার লক খুলে গাড়ি থেকে নামতে নামতে উত্তর দিল। না। আরশ আবারও রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলো।
বিবাহিত? নুসরাত আবারও নিলিপ্ত কণ্ঠে উত্তর দিল। না। আরশ নিজের জায়গায় অটল থেকে কারোর কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলো। বিবাহিত? নুসরাত শীতল কণ্ঠে উত্তর দিল। না। সর্বি একবার আরশের দিকে একবার নুসরাতের দিকে শুধু তাকালো। দুজনেই বিবাহিত। প্রশ্নে আর না উত্তরে সে আটকে। আবারও সর্বির কানে আসলো কর্মর করে আরশ জিজ্ঞেস করছে। জি না।